হ্যালো বন্ধুরা, আমার নাম মেজাবিন ইসলাম। সবাই আমাকে মেহা বলে ডাকে। আজ আমি আমার জীবনের এমন একটি ঘটনার কথা বলবো যা একসময় আমার মনকে অস্থির করে তুলেছিল। আমাদের ছোট্ট পরিবারে ছিলাম আমরা চারজন। আমি, আমার বড় ভাই সায়েম, মা নাসরিন আক্তার এবং বাবা আব্দুল কাদের। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন আর মা ছিলেন স্কুল শিক্ষিকা। আমাদের সংসার খুব সাধারণ হলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। আমার বড় ভাই সায়েম ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। ছোটবেলায় স্কুলে যেতে ভয় পেলে সে আমার হাত ধরে নিয়ে যেত। পরীক্ষার আগে রাত জেগে পড়া বুঝিয়ে দিত। আমি অসুস্থ হলে নিজের কাজ ফেলে আমার পাশে বসে থাকত। তাই ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ছিল শুধু ভাই বোনের নয়, বরং একজন ভালো বন্ধুর মতো। কিন্তু কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছিলাম সায়েম আগের মতো নেই। সে আগের মতো গল্প করে না, আমার সাথে বসে হাসাহাসি করে না, প্রায়ই নিজের ঘরের দরজা বন্ধ করে একা বসে থাকে। প্রথমে আমি ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপ হয়তো বেড়ে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে তার আচরণ আরও অদ্ভুত হতে লাগল। একদিন সকালের নাস্তার টেবিলে বসে সবাই খাচ্ছিলাম। মা নানা গল্প করছিলেন, বাবা খবরের কাগজ পড়ছিলেন। আমি লক্ষ্য করলাম সায়েম চুপচাপ বসে আছে। মা বললেন, "কি রে সায়েম, শরীর খারাপ নাকি?" সায়েম হালকা হেসে বলল, "না মা, ঠিক আছি।" কিন্তু তার হাসিটা ছিল খুবই কৃত্রিম। আমি বুঝতে পারছিলাম সে কিছু একটা লুকাচ্ছে। সেদিন বিকেলে আমার বান্ধবী তানিয়ার সাথে ফোনে কথা হচ্ছিল। আমি তাকে বললাম, "জানিস, দাদাকে কয়েকদিন ধরে খুব অদ্ভুত লাগছে।" তানিয়া হেসে বলল, "হয়তো প্রেমে পড়েছে।" আমি বললাম, "না রে, ব্যাপারটা অন্যরকম।" ফোন রাখার পরও কথাটা আমার মাথায় ঘুরতে লাগল। রাতে পড়তে বসে হঠাৎ খেয়াল করলাম সায়েম বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। "দাদা, কিছু হয়েছে?" সে চমকে উঠে আমার দিকে তাকালো। "না তো।" "তাহলে এত চিন্তিত দেখাচ্ছে কেন?" সায়েম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, "সব কথা সবসময় বলা যায় না মেহা।" আমি অবাক হয়ে গেলাম। এই প্রথম সে আমার কাছে এমন কথা বলল। আমার বুকের ভেতর হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করল। কি এমন হয়েছে যা সে আমাকে বলতে পারছে না? পরদিন দুপুরে খাওয়ার সময়ও একই ঘটনা ঘটল। সায়েম দ্রুত খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল। আমি তার চলে যাওয়া দেখছিলাম। মা বললেন, "ওকে নিয়ে এত ভাবিস না, বড় হয়েছে, নিজের কিছু চিন্তা থাকতেই পারে।" কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। সেদিন রাতে বিছানায় শুয়ে আমি অনেকক্ষণ ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল সায়েম কোনো বড় সমস্যায় পড়েছে। হয়তো এমন কিছু ঘটেছে যা সে কাউকে বলতে পারছে না। আর ঠিক তখনই আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি সত্যিটা জানব, যেভাবেই হোক। আমার ভাইয়ের এই পরিবর্তনের কারণ আমি খুঁজে বের করব। কিন্তু আমি জানতাম না সামনে আমার জন্য এমন এক সত্য অপেক্ষা করছে যা আমাদের পুরো পরিবারকে অবাক করে দেবে। তার মুখে স্পষ্ট বিরক্তি। "মেহা, তুই আমার জিনিসপত্র দেখছিস কেন?" আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজের অবস্থানও বোঝাতে চাইলাম, কারণ তুমি আমাকে কিছু বলছো না। সাইম কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, "সব কিছু জানার একটা সময় থাকে।" আমি কষ্ট পেয়ে বললাম, "আমি কি এতটাই পর হয়ে গেছি যে তোমার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ও জানতে পারবো না?" সাইম কিছু বলল না, শুধু কাগজগুলো গুছিয়ে ড্রয়ারে রেখে দিল। তার এই নীরবতায় আমাকে আরও কষ্ট দিল। রাতে খাওয়ার টেবিলেও আমি চুপচাপ ছিলাম। মা কয়েকবার জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু আমি কিছু বললাম না। খাওয়া শেষে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। মনে হচ্ছিল আমার আর সায়েমের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। যে মানুষটা ছোটবেলায় আমার সব গোপন কথা জানত, আজ সে নিজের কথাই আমার কাছ থেকে লুকিয়ে রাখছে। সেদিন গভীর রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, সত্যিটা কি, আর কেন সায়েম সেটা কাউকে বলতে চাইছে না। কিন্তু আমি জানতাম না, খুব শিগগিরই সেই রহস্যের পর্দা উঠতে চলেছে। আর সত্য জানার পর আমি নিজের ওপরই সবচেয়ে বেশি রাগ করব। এরপর থেকে আমার আর সায়েমের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়ে গেল। আমরা একই বাসায় থাকলেও আগের মতো কথা বলতাম না। আমি অভিমান করে দূরে থাকতাম, আর সায়েমও যেন নিজের ভেতরেই ডুবে থাকত। 2 দিন পর সন্ধ্যায় মা হঠাৎ আমাকে ডাকলেন, "মেহা, একটু ড্রয়িং রুমে আয়।" আমি সেখানে গিয়ে দেখি বাবা, মা আর সাইম সবাই বসে আছে। পরিবেশটা অদ্ভুত রকমের গম্ভীর। বাবা বললেন, "সাইম তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবে।" আমি অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালাম। সাইম কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল।
তারপর ধীরে ধীরে বলল, আমি অনেক দিন ধরে একটা বিষয় তোমাদের বলতে চেয়েছিলাম। ঘরের সবাই নিঃশব্দ হয়ে গেল। সে আবার বলল, কয়েক মাস আগে আমি বিদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য আবেদন করেছিলাম। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, গত সপ্তাহে আমি একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি পেয়েছি। কথাটা শুনে আমার বুক ধক করে উঠল। এতদিনের রহস্য তাহলে এটাই? মা আনন্দে চোখ ভিজে বললেন, সত্যি বলছিস? সায়েম মাথা নাড়ল। বাবার মুখেও গর্বের হাসি ফুটে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সায়েম নিজে খুব একটা খুশি দেখাচ্ছিল না। আমি সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এতদিন আমাদের কিছু বলনি কেন? সায়েম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হাসল, কারণ আমি নিশ্চিত ছিলাম না। আর সত্যি বলতে, তোমাদের ছেড়ে এত দূরে চলে যাওয়ার কথা ভাবলেই আমার খুব খারাপ লাগত। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি এতদিন ভেবেছি সে হয়তো কোনো সমস্যায় আছে, কোনো গোপন বিষয় লুকাচ্ছে, কিন্তু বাস্তবে সে নিজের কষ্টটুকু একাই সহ্য করছিল। আমার চোখে পানি এলো। আমি ধীরে ধীরে বললাম, আমি তোমাকে ভুল বুঝেছিলাম দাদা। সায়েম আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুই তো আমার ভালো চেয়েই চিন্তা করেছিস। সেদিন অনেকক্ষণ ধরে আমরা সবাই গল্প করলাম। বিদেশে যাওয়ার প্রস্তুতি, নতুন জীবন, নতুন স্বপ্ন, সব কিছু নিয়ে আলোচনা চলল। কিন্তু আনন্দের মাঝেও একটা কষ্ট ছিল, কারণ আমরা সবাই জানতাম খুব শিগগিরই সায়েম আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। সেদিন রাতে নিজের ঘরে ফিরে আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল এতদিন যে রহস্যের উত্তর খুঁজছিলাম সেটা পেয়ে গেছি ঠিকই, কিন্তু সেই উত্তর আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। সায়েমের বিদেশে যাওয়ার খবর জানার পর আমাদের বাসার পরিবেশ পুরোপুরি বদলে গেল। আগে যেখানে সবাই তার নীরবতা নিয়ে চিন্তিত ছিল, এখন সবাই তার নতুন ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। মা প্রতিদিন নতুন নতুন জিনিস গুছিয়ে দিচ্ছিলেন। বাবা প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক আছে কিনা বারবার দেখে নিচ্ছিলেন। আর আমি চেষ্টা করছিলাম ভাইয়ের সাথে যতটা সম্ভব সময় কাটাতে। দিনগুলো খুব দ্রুত কেটে যাচ্ছিল। এক সন্ধ্যায় আমি আর সায়েম বাসার ছাদে বসেছিলাম। আকাশে হালকা বাতাস বইছিল। আমি চুপচাপ বসেছিলাম। সায়েম হেসে বলল, কি ব্যাপার, আজ এত চুপচাপ কেন? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি চলে গেলে বাসাটা অনেক ফাঁকা লাগবে। সায়েম কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, জীবনে কখনো কখনো নিজের স্বপ্ন পূরণের জন্য দূরে যেতে হয়, কিন্তু দূরে গেলেই কি মানুষ দূরে হয়ে যায়? আমি মাথা নাড়লাম, না। সে হেসে বলল, তাহলে মন খারাপ করিস না, ভিডিও কলে প্রতিদিন কথা হবে। তার কথায় আমার মুখে সামান্য হাসি ফুটল, কিন্তু বুকের ভেতরের কষ্টটা তখনও রয়ে গেল। অবশেষে সেই দিন চলে এলো, সায়েমের ফ্লাইটের দিন। সকালে সবাই খুব ভোরে উঠে পড়লাম। মা বারবার চোখ মুছছিলেন, বাবা নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিলেন, আর আমি চুপচাপ সবকিছু দেখছিলাম। বিমানবন্দরে পৌঁছনোর পর সময় যেন আরও দ্রুত চলে যেতে লাগল। একসময় বোর্ডিংয়ের ঘোষণা ভেসে এলো। সায়েম আমাদের সবার দিকে তাকালো। প্রথমে বাবাকে জড়িয়ে ধরল, তারপর মাকে। মা আর নিজেকে সামলাতে পারলেন না। চোখের পানি মুছতে মুছতে বললেন, নিজের খেয়াল রাখিস বাবা। সায়েম মাথা নাড়ল। এরপর সে আমার সামনে এসে দাঁড়াল। আমি অনেকক্ষণ কিছু বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সায়েম আমার মাথায় হাত রেখে বলল, মেহা, একটা কথা সবসময় মনে রাখবি। কি কথা? সন্দেহ করার আগে সত্যটা জানার চেষ্টা করবি। আমি হেসে ফেললাম, কারণ আমরা দুজনেই জানতাম সে কি বলতে চাইছে। আমি বললাম, আমি আর কখনো তোমাকে ভুল বুঝব না। সায়েম মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে বোর্ডিং গেটের দিকে হাঁটতে শুরু করল। আমি তাকিয়ে রইলাম। যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ। কিছুক্ষণ পর বিমানটি আকাশে উড়ে গেল। আমি জানালার বাইরে তাকিয়ে মনে মনে বললাম, তুমি যেখানে থাকো ভালো থেকো দাদা। সেদিন বাসায় ফিরে এসে আমি একটা জিনিস গভীরভাবে উপলব্ধি করলাম। পরিবারের মানুষের প্রতি বিশ্বাস রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা যা দেখি সত্যটা তার থেকে সম্পূর্ণ আলাদা হয়। আর ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হল একজন মানুষ দূরে থাকলেও হৃদয়ের কাছে থেকে যাওয়া।